একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মানুষের জন্য কতটা সুফল বয়ে আনে, আবার এর রক্ষণাবেক্ষণ না করা গেলে এটি কতটা ভয়ানক হতে পারে তা আপনারা এই মুভিটি দেখলে বুঝতে পারবেন। আমরা সবাই চাই আমাদের পরিবারটা সচল ও ভালো থাকে, আর ভালো থাকার জন্য পরিবারের কাউকে না কাউকে কর্মস্থলে কর্ম করতে হয়। আর এই কর্মস্থলে যখন সুখের বদলে বিপদ নিয়ে আসে আর ধারণ করে এক ভয়ানক রূপ, আজ আমরা এমনই একটি মুভির সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটির নাম হলো প্যান্ডোরা। এটি 2016 সালে মুক্তি পায়। মুভিটি শুরু হয় সাউথ কোরিয়ার ছোট্ট একটি গ্রামকে দেখিয়ে। এই গ্রামে অনেক পুরনো একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। গ্রামের অধিকাংশ মানুষই এখানে কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। কিছু মানুষের কাছে এই বিদ্যুৎ কেন্দ্র ছিল আশীর্বাদের মতো, আর কিছু মানুষ ছিল এই বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে, কারণ তারা এর ভয়াবহতা সম্পর্কে জানে। তাই তারা সবসময় শহরের বিভিন্ন স্থানে গিয়ে আন্দোলন করত, যাতে তাদের গ্রাম থেকে বিদ্যুৎ কেন্দ্রটি সরিয়ে অন্য কোথাও স্থাপন করা হয়, যেখান থেকে মানুষ অনেক দূরে বসবাস করে। কারণ এখানে এই বিদ্যুৎ কেন্দ্রটি থাকলে যে কোনো সময় অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। আমরা যে নামের একটি ছেলেকে দেখতে পাই, সে এই বিদ্যুৎ কেন্দ্রের মেকানিকের কাজ করত। সে এই গ্রামেই বড় হয়েছে, আর সে ছোটবেলা থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রটি দেখে বড় হয়েছে। তখন সে বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে কিছুই বুঝতো না। বড় হওয়ার পর সে বুঝতে পারে এটি কোনো আশীর্বাদ নয়, এটি একটি মরণ ফাঁদ। এটি যে কোনো সময় হাজারো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। জো এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করলেও এই বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ছিল, কারণ এই বিদ্যুৎ কেন্দ্রের যে পারমাণবিক চুল্লিটি ছিল সেটি অনেক পুরনো, আর এই চুল্লিটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, যার ফলে এই চুল্লি থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে, যা এক মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে পারে আর নিমিষেই ধ্বংস করে দিতে পারে পুরো গ্রাম। জো এর মতো তার বাবা ও বড় ভাই এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করত। কয়েক বছর আগে পারমাণবিক চুল্লির বিষক্রিয়ায় তার বাবা ও বড় ভাই মারা যায়। এছাড়া এই বিদ্যুৎ কেন্দ্রের যে সব শ্রমিক কাজ করে তাদের শরীরেও এই গ্যাসের বিরূপ প্রভাব পড়ে। আগে এই গ্রামটি দরিদ্র ছিল, কিন্তু ঠিকই এর পরিবেশ ছিল অনেক ভালো। কিন্তু গ্রাম এখন উন্নত হলেও এর পরিবেশ দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, যেটি যে কোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তবে এই গ্রামের বেশিরভাগই মানুষই এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু জো এই সকল মানুষের থেকে আলাদা। সে সবসময় চাইতো এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে আসতে আর ভালো একটি চাকরি করতে, তার পরিবারকে এই গ্রাম থেকে সরিয়ে নিয়ে যেতে, কারণ সে জানে খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক বড় বিপদে পড়তে পারে। জো রাতের বেলা তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর বলে সে বড় একটি ফিশিং কোম্পানিতে চাকরি করতে চায় আর কিছু টাকা জোগাড় করে তার পরিবারকে এই গ্রাম থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। আর এই কাজটি করার জন্য তাকে ইউএসএ তে যেতে হবে। এই কথা শুনে জোয়ের গার্লফ্রেন্ড ইউনচি অনেক রেগে যায় আর বলে, ছোটবেলা থেকে আমি তোমার সাথেই বড় হয়েছি, আর তোমাকে ছাড়া একটি দিনও থাকিনি, আর তুমি কিনা আমাকে রেখে দূরে চলে যাওয়ার কথা বলছো। জো তখন ইউনচিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সে বাড়িতে চলে আসে। জোয়ের পরিবারে তার মা, ভাবি এবং তার ভাইয়ের মেয়ে রয়েছে। জো তার ভাবির মাধ্যমে তার মাকে ইউএসএ যাওয়ার খবরটা জানায়, কিন্তু তার মা সরাসরি নিষেধ করে দেয়, কারণ সে তার স্বামীও বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলেকে হারাতে চায় না। অর্থাৎ তারা সকলেই জোয়ের সিদ্ধান্তের বিপক্ষে ছিল। অন্যদিকে আমরা পার্ক নামের একজন লোককে দেখতে পাই। পার্ক হলো এই বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার। সে এখানকার ম্যানেজার হলেও এই বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে ছিল। পার্ক এখানে বসে একজন কর্মকর্তার সাথে এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে কথা বলছিল। সে বলে পারমাণবিক চুল্লি সম্পর্কে যার কোনো জ্ঞানই নেই, সে বলে এই বিদ্যুৎ কেন্দ্রের হেড হয়ে বসে আছে। এখানকার বেশিরভাগ কর্মকর্তারাই তাদের শ্রমিকদের নিয়ে কোনো চিন্তাই করে না, তারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানেই কর্মরত আছে। এমনকি তারা এই বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যাই সম্পর্কে তাদের সরকারকে জানায় না। সরকারকে জানানোর আগেই উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে দেয়। এই জন্য পার্ক নিজে থেকে সরকারের প্রধানের কাছে চিঠি পাঠায়। যখন সরকার প্রধান এই চিঠিটি পড়ছিল, তখন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা চলে আসে। তখন সরকার প্রধান তাকে বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে চালাকির সাথে বলে বিদ্যুৎ কেন্দ্রটি ঠিক আছে, আর আমাদের কর্মকর্তারা সবসময় এই বিদ্যুৎ কেন্দ্রে তদারকি করছে। আর এই কথা শুনে রাষ্ট্রপতি কিছুটা নিশ্চিত হন। আসলে সাউথ কোরিয়াতে সরকার প্রধান হলো রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি
ছিল সহজ সরল মানুষ। কর্মকর্তারা যা বলতো সে সেটা বিশ্বাস করত। এই দিনও সকল শ্রমিক প্রতিদিনের মতো এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি বড় ধরনের ভূমিকম্প শুরু হয়ে যায়। ফলে বিদ্যুৎ কেন্দ্রে থাকা সকল শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই ভূমিকম্প ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা শহরগুলোতে। সেখানকার সকল কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আর সেই সাথে বড় বড় পাহাড়গুলো ধসে পড়ছিল। আসলে এটি কোনো ভূমিকম্প ছিল না, সেই বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বড় একটি বিস্ফোরণ ঘটেছে, আর এই বিস্ফোরণের কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। আর পারমাণবিক চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য যেসব পাইপ রয়েছে সেগুলো এই বিস্ফোরণের কারণে ফাটল ধরেছে, যার কারণে কুলিং সিস্টেমের পানি চুল্লিতে না গিয়ে বাহিরে বেরিয়ে যেতে শুরু করে, যার কারণে পারমাণবিক চুল্লির তাপমাত্রা বাড়তে শুরু করে। আর এদিকে এই বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের কাছে এটি একটি ছোটখাটো বিষয় মনে হয়। তারা মনে করে পাইপের ফাটলগুলো ঠিক করলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ফাটলগুলো ঠিক করার মতোই অবস্থা ছিল না, কারণ সেই পারমাণবিক চুল্লির তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা হেডের কাছে যায় আর বলে পুরো গ্রামে সতর্ক বার্তা ছড়িয়ে দিতে, যাতে তারা সবাই দূরে কোথাও চলে যেতে পারে, কারণ কোনোভাবে যদি এই পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হয় তাহলে পুরো গ্রাম এর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে, আর গ্রামের সকল মানসিক গ্যাসের বিষক্রিয়ায় মারা যাবে। কিন্তু সেখানকার হেড পার্ক কোনো কথাই শুনে না, বরং সে পার্কে চুপ থাকতে বলে। এমনকি সব জেনে শুনে কয়েকজন শ্রমিককে পারমাণবিক চুল্লির কাছে সে পাইপগুলো ঠিক করতে পাঠিয়ে দেয়, কারণ এই বিদ্যুৎ কেন্দ্রের কিছু হলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষের জীবন চাইতে তাদের কাছে তাদের স্বার্থটা বড়। শ্রমিকগুলো সেখানে গিয়ে পাইপগুলো অনেক ঠিক করার চেষ্টা করে, কিন্তু চুল্লির তাপমাত্রা এতই বেড়ে গিয়েছিল যে অন্যান্য পাইপ গলে গিয়ে ফাটল ধরতে শুরু করে। একদিকে যেমন তাপমাত্রা বেড়েই চলছিল, অন্যদিকে পাইপগুলো ফেটে গিয়ে সকল পানি বাহিরে বেরিয়ে যেতে শুরু করে। আর এইদিকে রাষ্ট্রপতির কানে এই খবর পৌঁছে গিয়েছে। তখন রাষ্ট্রপতি কর্মকর্তাদের বলে এই গ্রামের সকল মানুষের নিরাপত্তা স্থানে সরিয়ে নিতে, কিন্তু কর্মকর্তারা জানায় তাদের কাছে এমন কোনো প্ল্যান নেই যাতে তারা ইমার্জেন্সি ভাবে পুরো গ্রামে খালি করতে পারে। রাষ্ট্রপতি তখন উপায় না পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের সামনে থাকা মানুষদের সরিয়ে নিতে বলে, যাতে দূরে থাকা লোকজনেরা কিছু সময় পায়। সকল লোকদের রাষ্ট্রপতি ব্যবস্থা করা বাসের দিকে নিয়ে যাচ্ছিল। সেখানে জোয়ের পরিবারেও ছিল, কিন্তু তারা কেউই জানে না কেন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে বিদ্যুৎ কেন্দ্রে থাকা সকল শ্রমিকদের কাছে এই খবর পৌঁছে যায়। তখন তারা জীবন বাঁচানোর জন্য এদিকে সেদিকে ছুটতে শুরু করে। এই গ্রাম থেকে বের হওয়ার একটি পথ, আর সবার কাছে খবর পৌঁছানোর সাথে সাথে সবাই বেরিয়ে যাওয়ার ফলে সেখানে প্রচুর জ্যামের সৃষ্টি হয়। এসব বাধা পেরিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা সময় প্রয়োজন। তবে পারমাণবিক চুল্লির অবস্থা এতটা ভয়াবহ যে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। কিছু বোঝে ওঠার আগে এই পারমাণবিক চুল্লিটি বিস্ফোরিত হয়ে যায়, আর সেই চুল্লি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মকর্তারা পালিয়ে যায়, কিন্তু পার্ক সেখানেই থাকে, কারণ তার শ্রমিকদেরকে নিয়ে অনেক চিন্তা ছিল। অপরদিকে আমরা ভেতরের অবস্থা দেখতে পাই। সেখানে জো এর সাথে যেসব শ্রমিকরা কাজ করছিল প্রায় সবাই আহত হয়ে যায়। ততক্ষণে সেখানে রেস্কিউ টিম ও ফায়ার সার্ভিসের লোকেরা চলে এসেছে, কিন্তু সেখানে বিষাক্ত গ্যাসের পরিমাণ এতটা বেশি ছিল যে তারা তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। বিষাক্ত গ্যাস তখন নির্গত হওয়া বন্ধ হবে যখন পারমাণবিক চুল্লিটিকে ঠান্ডা করা হবে, কিন্তু এই পারমাণবিক চুল্লিটিকে ঠান্ডা করতে হলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, যা তারা সমুদ্র থেকে পেতে পারে। কিন্তু তাদের দেশের সরকার সমুদ্রের পানি ব্যবহার করা নিষেধ করে দিয়েছে, কারণ সমুদ্রের পানি ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রটি ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু সরকার বুঝতে চাইছিল না যে সমুদ্রের পানি ব্যবহার না করলে বিদ্যুৎ কেন্দ্রটি এমনিতেই ড্যামেজ হয়ে যাবে। সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে রেস্কিউ টিম বা ফায়ার সার্ভিস কেউ ভিতরে প্রবেশ করতে পারছিল না, যার কারণে জো ও পার্কের মতো মানুষদেরকে আহত বের করে আনতে হচ্ছে। আহত মানুষেরা বেশিরভাগই জীবিত থাকলেও তাদের শরীরে বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে, সেই সাথে তারা বিষাক্ত গ্যাসের প্রভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। অন্যদিকে চুল্লির তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সেটাকে ঠান্ডা করতে হলে ভিতরে গিয়ে কুলিং পাইপগুলো ঠিক করতে হবে। অপরদিকে ফায়ার সার্ভিসের লোকেরা চুল্লিতে পানি দিচ্ছিল, কিন্তু সেই পানি চুল্লিতে
পৌঁছানোর আগে অতিরিক্ত গরমে সবগুলো বাষ্প হয়ে যাচ্ছিল, কিন্তু জো ও পার্কের মতে কিছু লোক সেই পাইপগুলো ঠিক করার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে জো বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে যায়। তাকেও অন্যান্য আহত ব্যক্তিদের মতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা গ্রামের মানুষদেরকে দেখতে পাই, তারা সেই স্থানে অবস্থান করছিল। এই জায়গাটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে 10 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ এই জায়গাটি ডেঞ্জারাস জোনের মধ্যে ছিল। কিন্তু সেখানকার কোনো মানুষই বুঝতে পারছিল না এগুলা কেন হচ্ছে। জোয়ের গার্লফ্রেন্ড ঘটনার সত্যতা জানার জন্য সেখানে চলে যায়। সে সেখান থেকে গিয়ে সকল ঘটনা বুঝতে পারে। ইউনচি তখন গ্রামবাসীদের নিয়ে চলে আসে এবং তাদেরকে সকল ঘটনা খুলে বলে। এগুলো জানার পরে সেখানকার লোকেরা যেতে চায়, কিন্তু ততক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানকার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এতগুলো মানুষ যদি বাহিরে গিয়ে ছুটেছুটি করে তাহলে এই খবর সবাই জেনে যাবে, যা প্রধানমন্ত্রীর জন্য ন্যাশনাল থ্রেটে পরিণত হবে। তবে এত বড় দুর্ঘটনা খবর এত সহজে ধামাচাপা দেওয়া যায় না। ততক্ষণে এই খবরটি হেডকোয়ার্টারে পৌঁছে যায়। হেডকোয়ার্টারের লোকেরা সেই খবর রাষ্ট্রপতিকে জানায়। তাছাড়া তারাও আরো বড় একটি বিপর্যয়ের কথা জানায়। সেটি হলো কুলিং সিস্টেমের পাশাপাশি কুলিং ট্যাঙ্কেও ফাটল ধরেছে, যার কারণে পানির স্তর খুব দ্রুত নিচে নেমে যেতে শুরু করেছে। আর এভাবে যদি পানির কমে যেতে শুরু করে তাহলে পানির নিচে থাকা নিউক্লিয়ার ওয়েস্টগুলো বিস্ফোরিত হয়ে যাবে। এতে করে বিষাক্ত গ্যাস আরো দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে পড়বে। এই খবরটি শুনে রাষ্ট্রপতি অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে প্রধানমন্ত্রী এত কিছু করেও এই খবরটি ধামাচাপা দিতে পারেনি। এই খবরটি কোরিয়া সহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। এখানকার মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছুটতে শুরু করে, কিন্তু অতিরিক্ত মানুষের চাপে প্রায় সকল কিছুই ব্লক হয়ে গিয়েছে। এই ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে আর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠেছে। সেখানকার গেট ভেঙে ফেলে। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই। তার জ্ঞান ফিরে এলেও তার শরীরের অবস্থা ভালো নয়। জোয়ের মতে তার সঙ্গী সাথীদের অবস্থাও একই রকম ছিল। যতক্ষণ পর্যন্ত কুলিং সিস্টেমকে রিপেয়ার না করা হয় ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে প্রধানমন্ত্রী লুকিয়ে পড়েছে। তাই রাষ্ট্রপতি সকল দায়িত্ব নিজে নিয়েছেন। তাই সে সর্বপ্রথম বিদ্যুৎ কেন্দ্রে সমুদ্রে পানি দেওয়ার অনুমতি দেয়। ফলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পুরো টিম কাজে লেগে পড়ে আর হেলিকপ্টারের সাহায্যেও সেখানে পানি দেওয়া হয়, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক চুল্লিটিকে ঠান্ডা করা যায়, যার কারণে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। এখন শুধু কুলিং ট্যাঙ্কটিকে বাঁচাতে হবে, যাতে কুলিং ট্যাঙ্কটি কোনোভাবে বিস্ফোরিত না হয়ে যায়। আর এই কাজটি করার জন্য রাষ্ট্রপতি সরাসরি পার্ককে ফোন করে আর তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা একটি স্বেচ্ছাসেবক দল গঠন করবে, যারা ট্যাঙ্কের নিচে গিয়ে এক্সপ্লোর করবে, যাতে ট্যাঙ্কের পানি ও নিউক্লিয়ার ওয়েস্ট গুলো নিচে চলে আসে। কারণ ট্যাঙ্কের নিচে এতক্ষণে অনেক পানি জমা হয়েছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এখনো অনেক বিষাক্ত গ্যাস রয়েছে, যার কারণে কোনো মানুষই ভেতরে যেতে রাজি হয় না। কারণ তারা জানে সেখানে গেলেই তারা সবাই মারা যাবে। তখন রাষ্ট্রপতি টেলিভিশনে এর মাধ্যমে সকলের কাছে সাহায্য চায়, কিন্তু কেউই এগিয়ে আসে না। তখন রাষ্ট্রপতির এই জিনিসটি জো তার সাথীরা দেখতে পায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই মিশনটি কমপ্লিট করবে, কারণ তাদের শরীরের অবস্থা এত বাজে ছিল যে আর বেশি দিন বাঁচবে না। তাই তারা এই মহৎ কাজটি করতে চায় মানুষের জন্য। তারা এই মহৎ কাজটি করে মানুষের জন্য মরতে চায়। জো তখন ইউনচিকে ফোন করে, তার সিদ্ধান্তের কথা জানায়। আরো বলে ইউনচি যেন তার পরিবারকে নিয়ে অনেক দূরে চলে যায়। ইউনচি তখন জোকে যেতে নিষেধ করে, বলে সে যেন তাদের সাথে আসে, কারণ সে তাকে কোনোভাবেই হারাতে চায় না। কিন্তু জো তার সিদ্ধান্তের উপর অটুট ছিল। এদিকে আমরা জানতে পারি এই বিষাক্ত গ্যাসের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, এমনকি জোয়ের পরিবার সেখানে ছিল, কিন্তু সেখান পর্যন্ত এই গ্যাস চলে এসেছে। ফলে সেখানকার অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে পুরো দেশে এই গ্যাস ছড়িয়ে পড়বে। তাই যা করার দ্রুত করতে হবে। তাই জো এবং তার টিম বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে চলে যায় আর তাদের সাথে পার্কও ছিল। তারা সবাই মিলে প্রথমে কুলিং সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেখানে পানির প্রেসার এত বেশি ছিল যে তারা তা চাইলেও ঠিক করতে পারছিল না। তাই তাদেরকে ট্যাঙ্কের নিচে দেওয়ালটিকে এক্সপ্লয়েট করতে হবে। কিন্তু সেখানেও একটি বড় ধরনের সমস্যা দেখা দেয়। সেটি হলো এই এক্সপ্লোরেশন রিমোটের মাধ্যমে করা যাবে না, অর্থাৎ কোনো একজন মানুষকে সেখানে দাঁড়িয়ে এক্সপ্লোর করতে হবে। আর তাদের টিমে জয়ী হলো এমন একজন মানুষ যে এক্সপ্লোসিভ ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারে। তাই জো সিদ্ধান্ত নেয় সে ট্যাঙ্কের নিচে দেয়ালটাকে এক্সপ্লোর
করবে, আর তারা সবাই জানে তারা সবাই মারা যাবে। আর জো শুধুমাত্র আগে যাচ্ছে, তখন জো সবার কাছ থেকে বিদায় নিয়ে আর সে রুমের মধ্যে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে রুমটিকে সিল করে দেওয়া হয়। জো সেখানে বসে রাষ্ট্রপতি অর্ডারের জন্য অপেক্ষা করে। এদিকে বিষাক্ত গ্যাসের কারণে তার শরীরে অসুস্থ হয়ে পড়ছিল আর ধীরে ধীরে অকেজু হয়ে যাচ্ছে। সে যেই কাজের দায়িত্ব নিয়েছে সেটিকে যেভাবেই হোক না কেন সে পূরণ করবে। তখন জো সেখানে বসে তার হেলমেটের ক্যামেরার মাধ্যমে তার পরিবারের জন্য একটি ভিডিও রেকর্ড করে, আর সেটিকে রাষ্ট্রপতি লাইভ টেলিকাস্টের মাধ্যমে সকলকে দেখাচ্ছিল। এই ভিডিওতে জো বলে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও। আমি তোমাদের সবসময় ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে থাকতে অনেক কষ্ট করেও আমি সেটা করতে পারিনি। জো তখন তার মাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আর ভাইয়ের মেয়েকে দেখে রাখতে। আমি চলে গেলে ইয়ঞ্চি অনেক কষ্ট পাবে আর সে কোনো দিনই বিয়ে করতে চাইবে না। আমি চাই তুমি একটা রাজপুত্রের মতো ছেলে দেখে বিয়ে দিতে, কারণ ইয়ঞ্চি ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে অনেক কষ্ট করেছে, আর আমি চাই বাকি জীবনটা সে অনেক ভালোভাবে কাটাক। আর শেষ একটি কথা, আর তোমরা আমার কথা ভেবে কখনোই মন খারাপ করবে না, কারণ মনে রাখবে আমি তোমাদের পাশে আছি। জোয়ের পরিবারে অনেক কষ্ট হলেও তারা জোয়ের জন্য অনেক প্রাউড ফিল করছিল, তাই তাদের চোখে পানি থাকলেও মুখে জয়ের হাসি ছিল। এরপর জো কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কের দেয়ালটাকে এক্সপ্লোড করে দেয়, ফলে সেখানেই জোয়ের মৃত্যু হয়। তারপর জো তার জীবন দিয়ে পুরো দেশকে রক্ষা করেছে। এর কিছুদিন পর জোয়ের বাকি সঙ্গীরাও এক এক করে মারা যায়, কিন্তু তাদেরকে কেউ ভুলে যায়নি। রাষ্ট্রপতি তাদেরকে বীরশ্রেষ্ঠ সম্মাননা দেয়, বিশেষ করে জোকে হিরো বলা হয়। অন্যদিকে আমরা সেই গ্রামকে দেখতে পাই, সেখানে পারমাণবিক চুল্লির বিষাক্ত গ্যাস এখনো ছড়িয়ে রয়েছে, ফলে গ্রামটিকে পুরোপুরিভাবে খালি করে দেওয়া হয়েছে। আর সেই গ্রামের মানুষ এখন রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হাউসে কমপ্লেক্সে থাকে। এখন তারা সবাই নতুন ভাবে জীবন শুরু করেছে। শেষ দৃশ্যে আমরা ইয়ঞ্চিকে দেখতে পাই। ইয়ঞ্চি নিজেকে অনেক কষ্ট করে সামলে নিয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে জোয়ের স্বপ্ন পূরণ করবে। সে যেভাবেই হোক জোয়ের পরিবারকে ভালো রাখবে, কারণ এখন তার জীবনের জোয়ের পরিবারই তার একমাত্র সম্ভব। এরপর জো তার ছোটবেলার ছবি দেখতে থাকে এবং তাদের স্মৃতিগুলোকে মনে করতে থাকে, আর এখানে শেষ হয়ে যায় প্যান্ডোরা মুভিটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।